আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস! হ্যাঁ, তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে? তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, রাইট নাও। গেট আউট! এটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিখিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, আমি বারণ করছি শুনছে না স্যার। শাট আপ! আপনি কি করতে আছেন? কে কি হচ্ছে দেখি দেখি কে? নীল স্যার, আপনি? শেষ পর্যন্ত কিনা একটা পেন। উফ, সত্যি জিজু তুমি পারো বটে। এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্র্যাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সব কিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট দেখে হিংসেতে জ্বলে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? পারবো। শুধু দোহাই তোমাকে, ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম নিন্দুকেও দেবে না। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল, ও নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল। নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে। কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নীলের চাই আরও 20,000 টাকা। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে। তারপর আর কিছু মনে নেই। কি সব উটকো লোক এসে পড়ে। এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার দাদা। 20,000 টাকা জোগাড় করতে হবে। বেশ বেশ, একটা কিটি পার্টি আছে,
সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব। পারবেন আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 দেব, চলবে? প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার সার্ভ করো। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। লোকের এঁটো কাটা তুলে, টেবিল মুছে, বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবল, আদ্রিতা, আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি। সাউথ কলকাতার 5খানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করল নীল। কিন্তু বিল মেটাতে গিয়ে এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা গেল কোথায়? বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামাকাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল। সারা পার্টিতে ওই 30,000 টাকাটা ওভাবেই রাখা ছিল ওর ছেড়ে রাখা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে। 7টায় বেরোবে আদ্রিতা। কি হলো? পেমেন্টটা তো করুন, ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন। দাদা, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম, কোনোভাবে 30,000 টাকা চুরি হয়ে গেছে, আমায় ড্রেসটা দিন, আমি বাকি 30,000 টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই। এই, কে আছিস? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম। কর্মা কোথাকার। সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল। কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলারও সুযোগ দিল না, যেন ও জানতই যে নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে। হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল। দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখল 40টা মিস কল আর 10টা টেক্সট মেসেজ। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নীল। বলুন, মিস্টার শশাঙ্ক রায় চৌধুরী। কেমন আছিস দাদু ভাই? তোকে বড় মিস করি। এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে? জানি বাবা, তুই রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস কর, এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি। খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়ল। তো তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি? না রে পাগল, আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে। গলা শুনে নিয়েছেন? বাই। না না, ফোন রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ। আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই। আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। কিন্তু দাদু ভাই, আমি যে একেবারে ভালো নেই। কেন, কি হয়েছে? পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি, কারণ নীলের কাছেই আছে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে। কখন আছি কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে। আয় না একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে। নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না।
তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। তবে আমি বাড়িতে আসছি না, অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব। বাই। আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে। নীল বোকা নয়, ও জানে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে? এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন? নীলকে তার এত কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না। এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পারছিলেন জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার নাম নেই। এদিকে বড় মাকে চিন্তিত দেখে অর্পিতা বিরক্ত হয়ে বলে, ওই অপদার্থের কথা ছাড়ো তো, খেতে এসো। নীল রায়চৌধুরী সিটাডেলের বিল্ডিংয়ে পা রাখতেই কানাঘুষো শুরু হয়ে গেল। রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে লিফটে 24th ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাইরে গিয়ে বসে পড়ল নীল। এটা নীল না? নীলকে দেখে শুরু হলো ফিসফিস। শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। অন্যদিকে শশাঙ্ক রায়চৌধুরী কেবিনের ভেতরে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমেছে তা এত সহজে মুছে যাওয়ার নয়। তবুও শশাঙ্কবাবুকে এই কঠিন কাজটা যে কোনো মূল্যে করতে হবে। শশাঙ্কবাবু অবশেষে কেবিনের বাইরে এসে দেখেন প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়ল? শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে দাদু নাতির ভেতর কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে, আর শশাঙ্ক উচ্ছ্বসিত হয়ে বলেন, ভেতরে আয়, ভেতরে আয়, আমরা ভেতরে গিয়ে কথা বলি। ভিতরে এসে বড় চেনা এই কেবিনটাকে খুব ভালো করে দেখছিল নীল। শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়ত। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান। আমি উঠলাম। যাস না প্লিজ দাদু ভাই। শোভাবাজারের একটা এঁদো গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার অধ্যাবসায়, মেধা আর বুদ্ধির ফল। অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? আমি চাই তুই এই বিজনেস জয়েন করে তোর কাকাকে হেল্প কর। আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায়চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন, আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাংকরাপ্ট করে দিচ্ছে, তাই তো? ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষা আমি ধীরেন রায়চৌধুরীর থেকে পাইনি। তাহলে খবরটা সত্যি, তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে বসেছে। আপনি চেয়েছিলেন আপনার বড় ছেলের মতো আপনার ছোট ছেলেও তার যোগ্যতা প্রমাণ করুক। দেখুন, সে প্রমাণ করেছে। এখন এইসব কথা থাক, তুই কোম্পানি জয়েন কর প্লিজ দাদু ভাই, না করিস না। জানিয়ে দেয়,
আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুটো শর্ত আছে। শশাঙ্ক বেশ অবাক। শর্ত? হ্যাঁ, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। আর দ্বিতীয় শর্ত, ফান্ড নিয়ে বা আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না। শশাঙ্কবাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করলেন, তুই কোম্পানি জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোকে শুনলে কি বলবে? কিছু বলবে না, লোকের অত সময় নেই। একটু আগে আপনিই তো বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, আর সেটা হলো বিজনেসটা ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের রূঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। আমি রাজি আছি, খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানি জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্কবাবুর টেবিলে রাখল। এটা কি? আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টের ড্রাফটটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে। আপনি পড়ে সাইন করে দিন। শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত শুকোতে সময় লাগবে, তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিলেন। এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন, আর যা করতে বলবো করে দেবেন। মনে থাকবে। আজ তাহলে আসি। নীল অফিসের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও ভীষণ খুশি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে চিৎকার করে নিজের আসল পরিচয়টা জানাক, কিন্তু নীল স্থির করে এখনই না, এই খবরটা এখন চাপা থাক। আরও চেনা বাকি আছে, আরও জানা বাকি আছে। এদিকে বাড়িতে আদ্রিতা ওর মাকে জিজ্ঞেস করে, মা, নীল কোথায় জানো? কখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। জানি না আমি, এই বাড়িতে কি কেউ আমার কথা শোনে? আমি তো তোকে সকালেই বললাম নীল কেমন অদ্ভুত আচরণ করছে। কাল সারা দিন কিছু খায়নি, সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল। তখন তো তেজ দেখিয়ে কিচ্ছু জিজ্ঞেস করলি না। তুমিও তো জিজ্ঞেস করতে পারতে। সবার সব দায় কি শুধু মায়ের? মা কি বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে? আমি ভেবেছিলাম আজ ওকে সাথে নিয়ে অফিস যাব, ফাইলগুলো ড্রপ করে দেবে, আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। মা, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা বেছে বেছে এই অপদার্থটাকে কেন আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে বলো তো? যতই রাগ দেখাস না কেন, তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি, দিয়েছিলেন তোর বাপি। উনি এই ছেলের মধ্যে কি দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলোয় কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল। হঠাৎই নীলকে দেখে আদ্রিতা বিরক্ত হয়ে বলে, কোথায় ছিলে? বিশাল বড় হনু হয়েছ নাকি? ফোন করে পাওয়া যায় না? আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানির নতুন সিইও নীল রায়চৌধুরী। এক নিঃশ্বাসে নিজের মনের কথাগুলো আদ্রিতাকে জানিয়ে দেয় নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? সিইও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে? সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে, নাকি ঘটবে ছন্দপতন? কি হলো নীল, হাঁ করে কি দেখছো? আদ্রিতার কথায় নীলের হুঁশ ফেরে। এখনো সত্যিটা জানানো হলো না আদ্রিতাকে। হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে অফিস চলো, ফেরার পথে আমার নেকলেসটা জুয়েলারি শপ থেকে নিয়ে নেবে। দ্রুত পায়ে আদ্রিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ি থেকে নেমে গটগট করে অফিসে ঢুকে গেল আদ্রিতা। বিয়ের 2.5 বছর পরেও আদ্রিতা ওর দিকে ফিরেও তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে নীল ঢুকল অফিসে। নিজের কেবিনে ঢুকেই
আদ্রিতা দেখল বিজন ওর জন্য অপেক্ষা করছে। আই এম সরি বিজন, অনেকক্ষণ ওয়েট করছো? সুন্দরী মহিলাদের জন্য ঘন্টাখানেক অপেক্ষা না করলে কি চলে? তা সকাল সকাল এত ভালো মুডে? কারণ জানতে পারি কি? বিজন ওর ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে বলে, জানতে নয়, দেখতে পারো। বিজন আদ্রিতার সামনে, এই দেখো, রয় চৌধুরী জুয়েলার্সের লিমিটেড কালেকশনস ডায়মন্ড নেকলেস। তোমার ভীষণ শখ ছিল না? তাই ভাবলাম এটা দিয়ে তোমাকে ইমপ্রেস করার আরও একটা চেষ্টা করে দেখি। এর তো অনেক দাম। বিজন এত টাকা পেল কোথায়? কাজের জায়গায় পরস্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা না করে শুধুমাত্র নিজের কাজটুকু করলেই হয়। বিজনকে অপমান করছে নীল। হঠাৎ নীলের এত সাহস কোথা থেকে হলো? এই 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা নীলকে একটা এত বড় সেন্টেন্স বলতে শুনল। নীলের চোখে এখন এক আলাদাই অনুভূতি। আদ্রিতা কিছু বলার আগে নীল ওর হাত থেকে ডায়মন্ড নেকলেসটা নিয়ে বিজনকে প্রশ্ন করে, শেষ পর্যন্ত আমার ওয়াইফকে ইমপ্রেস করতে তুই একটা ল্যাব গ্রোন ডায়মন্ড সেট নিয়ে এসেছিস? গ্রেট। আমার ওয়াইফ শব্দ দুটো যেমন আদ্রিতার কানে বিঁধল, তেমনি ল্যাব গ্রোন ডায়মন্ড সেট শব্দটা বিঁধল বিজনের বুকে। আসলে আজ সকালে ও রয় চৌধুরী জুয়েলার্সের একটা শোরুমে গিয়েছিল আদ্রিতার ড্রিম ডায়মন্ড নেকলেস কিনতে, কিন্তু আসল নেকলেসের দাম শুনে ওর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এমন সময় দোকানের বুদ্ধিমতী সেলস স্টাফ ওকে এই ডুপ্লিকেট সেটটা দেখায়। সব ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু এই নীল এসে যে এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে সেটা বিজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এই সেটটার যা দাম তার 10 ভাগের 1 ভাগ টাকাও কি তুই চোখে দেখেছিস? আসল ডায়মন্ড তুই কখনো চোখে দেখেছিস? শাট আপ নীল, ক্ষমা চাও বিজনের কাছে। একটা মিথ্যেবাদীর কাছে ক্ষমা চাইতে হবে কিসের জন্য? বিজন বুঝতে পারছিল যে তার ফাঁকিটা ধরা পড়ে গিয়েছে। আদ্রিতা, আমি জানি এটা ল্যাব গ্রোন ডায়মন্ড, খনি থেকে নয়। এই হিরে ল্যাবরেটরিতে খুব প্রিসাইজলি তৈরি করা হয়। এটা কিন্তু আসল হিরে। লেকচারটা বন্ধ কর। একদিকে নীলের হঠাৎ পরিবর্তন, অন্যদিকে বিজনের ছেলে মানুষই। বিরক্ত হয়ে আদ্রিতা নীলকে বলে, তুমি এখন যাও নীল, কাজ করতে দাও আমাদের। তোমার এই কালেকশনটা পছন্দ? কথা দিচ্ছি এই নেকলেসটা আমি কিনে দেব তোমাকে। তার জন্য যত পরিশ্রম করতে হোক আমি করব। নীল খুব শান্তভাবে কথাগুলো বলল আদ্রিতাকে। তারপরই একবার বিষাক্ত দৃষ্টিতে বিজনের দিকে তাকালো এবং দ্রুত আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল। তুমি নীলের কথায় কিছু মনে করো না বিজন, ওয়ার্থলেস ফেলো একটা। কাজ না করে বাড়িতে বসে থেকে বেসিক ম্যানার্সটাও ভুলে গেছে। আদ্রিতা জুয়েলারি সেটটা বন্ধ করে বলে, আমার কিন্তু এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে। কোনো ভালো ওকেশন দেখে নিশ্চয়ই পরব। ফেক হাসি দেখিয়ে নেকলেসটা ওর ড্রয়ারে রাখে আদ্রিতা। আদ্রিতার মুখের জবরদস্তির হাসিটা দেখে বিজন বুঝে যায় এই জুয়াটাতে ও শেষ মুহূর্তে হেরে গেছে, আর সেটাও এই অপদার্থ নীলের জন্য। নীল কি করে ধরে ফেলল আসল আর নকল ডায়মন্ডের তফাৎ? আদ্রিতা এই মুহূর্তে নীলের মুখোমুখি হতে চাইছিল। ওর মনের মধ্যে ঝড় তুলেছে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর ওকে এক্ষুনি পেতে হবে। কোনো একটা সময় আদ্রিতাকে নিজের করে পাওয়াটা নীলের স্বপ্ন ছিল, কিন্তু আজ আদ্রিতার সাথে কাটানো এই বিবাহিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত নীলের রূঢ় বাস্তব। 4 বছর আগে আদ্রিতা সেনকে প্রথমবার দেখে নীল ওর প্রেমে পড়ে যায়, অথচ বিয়ের এতদিন পরেও নীলের আফসোস থেকে গেছে যে আদ্রিতার নজর একবারের জন্যেও নীলের ওপর পড়েনি। আজ নীল প্রথমবার আদ্রিতাকে ওর চোখের দিকে তাকাতে দেখল। যদিও আদ্রিতার চোখে প্রেম ছিল না, ছিল অপার বিস্ময়। নীল দ্রুত পায়ে হেঁটে লিফটের সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও। নীল পিছন ঘুরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। হোয়াট ওয়াজ দ্যাট? তুমি বিজনকে এইভাবে অপমান করলে কেন?
আদ্রিতা বিশ্বাস করতে পারছে না এই কি সেই মানুষটা যার সাথে ও গত 2.5 বছর ধরে সংসার করছে, যে এক মুহূর্তের জন্যেও আদ্রিতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, যে এক ছাদের তলায় থাকলেও আদ্রিতা থেকে সব সময় পালিয়ে বেরিয়েছে। নীল আজ অনেক আলাদা, অনেক অচেনা, অনেক আত্মবিশ্বাসী। ঠিক আছে নীল, তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। নীলের কিছু বলার আগেই বিজন চিৎকার করে ওকে পিছন থেকে ডাকে, এই দাঁড়া, দাঁড়া বলছি। বিজনের চিৎকার শুনে আদ্রিতা চমকে পিছন ফিরে তাকায়। এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল ও, কিন্তু মনের কোণায় কোথাও যেন কৌতূহল উঁকি মারছিল। আদ্রিতা দেখতে চাইছিল হঠাৎ বদলে যাওয়া নীল ঠিক কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে। অন্যান্য বারের মতো ভয়ে কুঁকড়ে যাবে, নাকি সাহস করে বিজনের মুখোমুখি হবে। এই অত বড় বড় কথা যে বলে এলি, তুই কি জানিস ওই সেটটার দাম কত? অফিসের করিডোরে একটা বিশ্রী তামাশা হচ্ছে দেখে আদ্রিতা বিজনকে থামাতে যায়। বিজন প্লিজ। বিজন কিন্তু আদ্রিতার কথায় কোনো কর্ণপাত করে না। ওই সেটটার দাম 24 লাখ রে ভিখারি। তুই নিজেকে নিলামে তুললেও এর 1000 ভাগের 1 ভাগ পাবি না, জানিস কি সেটা? লজ্জায় অপমানে আদ্রিতা চোখ বন্ধ করে ফেলে। আদ্রিতার কষ্ট নীলের চোখে পড়তেই ও আদ্রিতাকে দেখিয়ে বলে, ওই যে মহিলাকে দেখছিস, ও আমার স্ত্রী, তাই ওকে দামি গিফট দিয়ে ইমপ্রেস করার তোর কোনো প্রয়োজন ছিল না। টাকাটা যদি গায়ে লাগে তাহলে সেটটা শোরুমে ফেরত দিয়ে দে, ওদের মানি ব্যাক পলিসি রয়েছে। ফালতু গলাবাজি করিস না, সবাই জানে হাঁকা কলসি বাজে বেশি। নীলের উত্তরে পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফেরা মুখ টিপে হাসতে শুরু করে। অফিস স্টাফদের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে দ্রুত লিফটে উঠে পড়ে বিজন। নীল কিন্তু বেশ শান্ত, মুখে বাঁকা হাসি নিয়ে পাশের লিফটে ওঠে। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। আদ্রিতা অবাক চোখে নীলের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এ কোন নীলকে দেখছে সে? এতদিন কি নীল তাহলে কোনো মুখোশ পরেছিল? এই নীল তো একেবারে অচেনা। এই বদলে যাওয়া নীল কি আদ্রিতার মনে কোনো ঝড় তুলতে পারবে? ঠান্ডা এসি কেবিনে দরদর করে ঘামছিল আদ্রিতা। বিজনের সাথে বন্ধুত্বটা নিছক সহজ কাজ ছিল না। সেন কর্পোরেশনের ইনভেস্টর হিসাবে বিজনকে আনাটাই আদ্রিতার উদ্দেশ্য ছিল। শুধুমাত্র ডুবতে বসা সেন কর্পোরেশনের লস নয়, আজকের ডেটে কোম্পানি চলছেই বিজনের ইনিশিয়াল ইনভেস্টমেন্টে। আজ সেই বিজনকেই পুরো স্টাফের সামনে চূড়ান্ত অপমান করল নীল। না হয় হারটা নকল হীরের ছিল, কিন্তু তাই বলে বিজনের ইগো হার্ট করার কি দরকার ছিল নীলের? কে জানে এখন বিজন তার কোম্পানিতে টাকা লাগাতে রাজি হবে কিনা। যদি কোনোভাবে বেঁকে বসেও, তাহলে এই কোম্পানির কি হবে? কি হবে সেন পরিবারের? ঠোঁট কামড়ে আদ্রিতা ভাবল, ভুলটা ওর নিজেরই। ওই অপদার্থ নীলটাকে ওর অফিসে ডাকাই উচিত হয়নি। বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নীল অনেক দিন বাদে বুক ভরে নিঃশ্বাস নিল। আজ নীলের নিজেকে জীবিত মনে হচ্ছিল। তখনই নীল দেখে ফোনের স্ক্রিনে ওর দাদু শশাঙ্কবাবুর নাম ভেসে উঠেছে। মিস্টার রায়চৌধুরী, আমি এইমাত্র আপনাকে কল করতে যাচ্ছিলাম। বাহ, তাহলে বুড়ো দাদুটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে তোর? আমার কথা পরে বলছি, আগে আপনি আপনার দরকারটা বলুন। কেন? দরকার ছাড়া কি আমি আমার দাদু ভাইকে ফোন করতে পারি না? আপনি এবং আমরা দুজনেই শুধুমাত্র দরকারের সম্পর্কে বাঁধা, তাই দরকার ছাড়া আমরা কেউ কাউকে ফোন করি না। সেটা না বললেও বোঝা যায়। তাই বলে ফেলুন কি দরকার। তোর জন্য একটা সুখবর আছে। সামনের মাসের 1 তারিখে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও হিসাবে তোর জয়েনিং। তবে তার আগে তোকে একজনের সাথে একটু দেখা করে নিতে হবে। আমি তোকে ভেন্যু আর টাইমটা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করছি। আমি আপনার একটা ডিমান্ড মেনে নিলাম, তবে তার পরিবর্তে আপনাকে আমার ঠিক 2টো ডিমান্ড মানতে হবে। আমার ফার্স্ট ডিমান্ড, আমাদের যে লিমিটেড কালেকশন ডায়মন্ড নেকলেস আছে তার একটা আমার বলা অ্যাড্রেসে আজ বিকালের মধ্যে পৌঁছে দিতে হবে।
আর সেকেন্ড ডিমান্ডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। নীল, এটা কিন্তু ডিমান্ড নয়, টর্চার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? আপনার কাছে আপনার ডিমান্ডটা ঠিক, আর আমার ডিমান্ডটা টর্চার হয়ে গেল। আপনাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে এখন আপনার আমাকে প্রয়োজন? এখনো কোম্পানির সিইও হোসনি তুই, তার আগেই কোটি টাকার গিফটের আবদার। মানুষ আবদার করে আপনজনের থেকে, এটা আবদার নয়, দাবি। আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। শশাঙ্কবাবুর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় নীল। শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন, তারপর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু। নীলের ফোনে 3খানা মেসেজ আসে। প্রথম মেসেজটা ওর দাদুর, দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার। আদ্রিতা নীলের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করেছে। বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল। আদ্রিতা মেসেজে লিখেছে, মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও, আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো এসো না। সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সেখানে আমন্ত্রিত। বরাবরই আদ্রিতা এবং চিত্রাকে নীলের জন্য সবার বাঁকা কথার সম্মুখীন হতে হয়েছে। অপমান এড়াতেই নীলকে এই টাকাটা পাঠালো আদ্রিতা। না সোনা, তোমার এই 10,000 টাকার আমার আর কোনো প্রয়োজন নেই। শশাঙ্কবাবুকে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয়। সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন, ওকে। রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয়, গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি। শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল। ধীরেন রায়চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে, তাহলে ভুল ভাবছ। কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয়। তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে দাঁড়ায়। কাকুর আচরণে নীল হেসে ফেলে। আমার কিছু হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ভুলে যেও না আমার কাছে অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার রয়েছে। আজ সেই শেয়ারই তোমাদের কোম্পানিকে বাঁচাতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রয় চৌধুরী গ্রুপ ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি। 4 বছর আগে এই কোম্পানিটি দেশের প্রথম 10টি কোম্পানির মধ্যে থাকত। দেশের ছোট বড় সব কোম্পানি রয় চৌধুরী গ্রুপের সাথে কাজ করতে চাইত। তখন এই রয় চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। ব্যবসার কলকাঠি ছিল তার নখদর্পণে। হীরেন ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন, আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার তিনি কিনে রাখেন। কারণ উনি বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। তবে এই খবরটা শশাঙ্কবাবু এবং ধীরেন রায়চৌধুরীর কানে আসতেই ওনারা প্রচণ্ড অশান্তি শুরু করে দেন। ফলস্বরূপ হীরেন রায়চৌধুরীকে কোম্পানির সিইও পজিশন থেকে সরে দাঁড়াতে হয়। কোম্পানির নতুন সিইওর আসনে বসেন ধীরেন রায়চৌধুরী। কিন্তু 2.5 বছরের মধ্যে কোম্পানি ডুবিয়ে দিয়ে ধীরেনবাবু প্রমাণ করে দিয়েছেন যে তার দ্বারা আর যাই হোক বিজনেসটা হবে না। অঞ্জলি এন্টারপ্রাইজের শেয়ারের জন্য নীল এখন বিপুল সম্পদ এবং প্রতিপত্তির অধিকারী, আর এই পাওয়ারফুল নীলকেই এখন রায়চৌধুরীদের দরকার।
কিন্তু নীল যে আগে ভাগেই সব রিসার্চ করে এসেছে তা ধীরেনবাবু আঁচ করতে পারেন। বিরক্তির সাথে নিজের দুই গার্ডকে সরে দাঁড়াতে ইশারা করলেন। ওরা সরে যেতেই কনফিডেন্সের সাথে রয়্যালস হেভেন সোসাইটি থেকে বেরিয়ে পড়ল নীল। প্রিন্স আনোয়ার শাহ রোডে এসে দাঁড়াতেই নীল দেখে ফোনে একটা মেসেজ এসেছে। আরে কোথায় তুই, কখন আসবি, লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা, যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়! কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে? নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী। ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল। সেই দলে নাম লিখিয়েছিল নীলও। বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ। ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায়। কলেজের পর নীল 2-1 বার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ও সব পাঠ চুকিয়ে দিয়েছে নীল। এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা। তবুও মনের ভেতরটা কেমন একটা করছিল, এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে। সেন কর্পোরেশনের মিটিং রুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা। সেসব নিয়ে এমনিই মাথাটা খিটখিটে হয়েছিল ওর। তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে। আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল। আস্তে আস্তে এবার আমার পেট ফেটে যাবে রে। 2 পয়সার মুরদ নেই, ম্যাডামের পয়সায় খায়, আবার ম্যাডামকেই কথা শোনায়। আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি। উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন, এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল, তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর। তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হুম্বি তম্বি! বাহ বাহ, বলে কিনা বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল। জীবনে রূপো চোখে দেখেছে, হীরে তো দূরের কথা। সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখল আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল। আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই। স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল। ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল নীলের জন্য। শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, ঠাট্টা তামাশা করছিল। নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা। খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে। কফির কাপটাকেই সে 2 হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে। কানের মধ্যে কর্মচারীদের হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে। এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায়। চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার। বাপি, কেন করলে এরকম? আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি, কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না। এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি?
একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে। এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে। আদ্রিতা শুধু তার বাবাকে নয়, মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত। কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা, বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না। চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন, স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে। বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের। তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল। কিন্তু ঘরে ঢুকেই ও দেখল সোফায় বসে টিভি দেখছে চিত্রা। এই যে, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীল খুব ভালো করেই জানত চিত্রার সাথে কথা বলা মানেই কিছু কটু কথা শোনা। তবু এগিয়ে গিয়ে সে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রা কিছু মেডিকেল রিপোর্ট টেবিলে ছুঁড়ে দিয়ে কর্কশ গলায় বলল, তোমার আর আদ্রিতার যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট এসেছে। রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও প্রতিবারের মতো এবারও আমাদের নিরাশ হতে হলো। নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কি আদৌ আমার হবে কোনোদিন? কথাগুলো শুনে নীলের বিরক্ত লাগে। গত 2.5 বছরের বিবাহিত জীবনে নিজের স্ত্রী আদ্রিতার সাথে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয়নি নীলের। কোনো দিনই নীলকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি আদ্রিতা। তাই সেক্ষেত্রে আদ্রিতার মা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব জানা সত্ত্বেও নীল চুপ করে দাঁড়িয়ে থাকল। অনেক সময় এসব সমস্যা জেনেটিকও হয়। তুমি এক কাজ করো, তোমার বাবা মা দুজনকেই বলো হসপিটালে গিয়ে ফুল বডি চেক আপ করিয়ে নিতে। যা খরচাপাতি হবে সেসব আমি দিয়ে দেব। চমকে তাকালো নীল। বাবা মায়ের ব্যাপারে এমন মন্তব্য শুনে ওর রাগ হলো। আমার বাবা মা দুজনেই সুস্থ, ওদের চেক আপের কোনো প্রয়োজন নেই। বাবা, দিন দিন দেখছি তোমার স্পর্ধা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তোমার তো সৌভাগ্য বলতে হবে যে আমি টাকা দিয়ে তোমার বাবা মায়ের ফুল বডি চেক আপ করাবো। জীবনে কখনো এত বড় হসপিটাল চোখে দেখেছে তোমার বাপ মা? তোমার তো তাদেরকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। অপমানে মুখ লাল হয়ে যায় নীলের, কিন্তু তার সাথে এক রাশ মন খারাপও জমা হয়। নিজের মন থেকে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নীল। মনে এক রাশ অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হলো। শহরের অন্যতম নামী ইম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল। নীল সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়ালো। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে। আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস বল? শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে। নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না। তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ প্রকাশ পেল। নিজেই দেখে বুঝে নে কেমন আছি। দেখে তো ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। শুভ্র একটা অহংকারী ভঙ্গিতে বলল, ওই আর কি, এই যেমন লাস্ট মান্থে এই গাড়িটা কিনলাম, বেশি না, ওই 50 লাখ পড়ল, বুঝলি। অর্থ কৌলিন্য দিয়ে সম্মান কেনাতে কোনোদিনই আগ্রহী নয় নীল, কিন্তু ও বুঝতে পারল যে শুভ্র ওকে পয়সার দেমাক দেখাচ্ছে। তবে এই নীল তো একদম আলাদা। ও কি মুখ বুঝে সব সয়ে যাবে, নাকি নতুন কোনো খেলা শুরু করবে? বেশ রহস্য নিয়ে নীল শুভ্রকে বলল, তোকে একটা ম্যাজিক দেখাবো। নীল ঠিক কি করতে চাইছে শুভ্রর সাথে? কি ঘটতে চলেছে এই পার্টিতে? সোহিনীর সাথে দেখা হওয়ার পর কি হবে? নীলের সেই দ্বিতীয় শর্তটাই বা কি ছিল? আর সেই ডায়মন্ড নেকলেসটা কি পেল আদ্রিতা? আজকাল ম্যাজিক দেখিয়ে পেট চালাচ্ছিস নাকি? বলেই
হো হো করে হাসতে শুরু করলো শুভ্র। তোর গাড়িটা তো দেখলাম, এবার আমার পক্ষীরাজটা দেখ। একবার চাপলেই মনে হবে খোলা আকাশে উড়ছিস, যেন পিসি সরকারের ম্যাজিক। নীলের আওয়াজে মায়া জড়িয়ে রয়েছে। শুভ্র কিছুক্ষণ হাঁ করে নীলকে দেখল, তারপর সশব্দে হেসে উঠল। থাক বাবা, তোর ওই পক্ষীরাজ তোকেই মানায়। নীল বেশ বুঝতে পারল শুভ্র ওকে নিয়ে ব্যঙ্গ করছে। আগেও শুভ্র এমনই ছিল, আজও সেই প্রবণতা ওর যায়নি। নিজের মনের ভাব প্রকাশ না করে শুভ্রর সাথে রিইউনিয়ন পার্টি হলে ঢুকে পড়ল নীল। শুভ্রর পোশাকের চাকচিক্য, ওর বড়লোকি চালে প্রায় সব বন্ধুরাই ওকে নিয়ে মাতামাতি শুরু করল। বাইরের দেখনদারি নেই বলে নীলকে যেন চিনতে পেরেও না চেনার ভান করল সবাই। আঘাত পেল নীল। অনেক প্রত্যাশা নিয়ে সে এসেছিল এখানে, তার ফেলে আসা শৈশব খুঁজে পাবে বলে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কত পাল্টে যায়। স্কুল কলেজে এক বেঞ্চে বসা বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আর যেন চিনতেও পারছে না নীলকে। আহত নীলের মনে হল আসলে এই দুনিয়ায় সবাই টাকার বশ। নীল পার্টি হলের কোণে একটা চেয়ারে গিয়ে বসে। ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখে নীলের মুখে চওড়া একটা হাসি ফুটে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, 2 crore is credited in your bank account। নিজেকে যেন রাজার মতো মনে হচ্ছে নীলের। নীল শশাঙ্ক রায়চৌধুরীকে বলেছিল আগামী 24 ঘন্টার মধ্যে যদি 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তবে রায়চৌধুরীদের সঙ্গে হওয়া তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। শশাঙ্ক রায়চৌধুরী তার কথা রেখেছেন। রায়চৌধুরীরা এখন প্রায় নীলের বশেই, আর সেটা খুব ভালোভাবে বুঝতে পারে নীল। হঠাৎই একটা হইচই পড়ে যায় পার্টি হলে। সে দেখে সব বন্ধুরা হলের গেটের কাছে ভিড় করেছে। সে উঁকিঝুঁকি মেরে কিছু লোককে সরিয়ে গেটের কাছে যেতেই দেখতে পেল সোহিনীকে। বাহ, কি অপরূপ সুন্দরী দেখাচ্ছে ওকে! কলেজ জীবনের ক্রাশকে দেখে মুগ্ধ হয়ে গেল নীল। ও ভাবল একবার কাছে গিয়ে সোহিনীর কুশল সংবাদ নেওয়া যাক। কিন্তু ঠিক তখনই শুভ্র চোখ পাকিয়ে বলা শুরু করল, এই তোরা সবাই শোন, একটা দারুণ গুড নিউজ আছে। সোহিনী, তুই বলবি না আমরা বলবো? সোহিনী কিছু বলার আগেই শুভ্র বলল, আমাদের সোহিনী কোন কোম্পানিতে মডেলিংয়ের কন্ট্রাক্ট পেয়েছে জানিস? দ্য গ্রেট রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ। এই শুনে সবাই হাততালি দিয়ে উঠল, অভিনন্দন জানালো সোহিনীকে। নীল কিন্তু মনে মনে মজা পাচ্ছিল। যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দে সোহিনী এত উচ্ছ্বসিত, শুভ্র সহ বাকিরাও ওকে তেল দিতে ব্যস্ত, সেই কোম্পানিরই ভাবি সিইও শ্রীমান নীল রায়চৌধুরী। অথচ কেউ সে কথা জানে না। এখনই একটা অটোগ্রাফ দিয়ে রাখ সোহিনী, পরে তো আর নাগাল পাওয়া যাবে না। এই শুনে সবাই একচোট হেসে নিল। রায়চৌধুরীদের প্রডিউস করার প্রায় সবকটা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট। ওইসব মুভিতে একবার চান্স পাওয়ার পর কোনো অভিনেতাদেরই আর ফিরে তাকাতে হয়নি। তাদের ক্যারিয়ার সেট হয়ে গেছে। আমি শিওর তোর ক্ষেত্রেও তাই হবে। সোহিনী একটু অহংকারী হাসি হেসে এমন ভাব করল যেন এসব প্রশংসায় ওর কিচ্ছু আসে যায় না। ধীরে ধীরে একটা চেয়ারে এসে বসল সোহিনী। তার ঠিক উল্টো দিকের চেয়ারে গিয়ে বসল নীল। কিন্তু নীল বসার পর সোহিনী এমন ভান করল যেন ও নীলকে দেখতেই পাচ্ছে না। নীল যেন অদৃশ্য মানুষ। খারাপ লাগলেও হাসি মুখে সোহিনীর দিকে হাত বাড়িয়ে দিল নীল, অভিনন্দন জানাবে বলে। কিন্তু সোহিনীর বোধহয় অস্বস্তি হচ্ছিল, তাই উসখুস করে সোহিনী নিজেই নীলকে বলল, সরি নীল, আমার পাশের সিটটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বুকড রয়েছে, তুই এই সিটটা ছেড়ে দিবি প্লিজ। নীল বুঝতে পারল সোহিনীও ওকে এড়িয়ে যেতে চাইছে। মনে যন্ত্রণা নিয়ে ফিরে যাচ্ছিল নীল, কিন্তু কিছুটা যেতেই ও থমকে দাঁড়াল। মনে মনে ভাবল, এত সহজে কোনো কনক্লুশনে আসাটা কি ঠিক? আজকেই যাচাই করে নেওয়া যাবে যে টাকার গরমে
সোহিনীরও কি বাকিদের মতো মাটিতে পা পড়ে না, নাকি সোহিনী এখনো আগের মতো ভালো মানুষ রয়ে গেছে? এ বাবা, ওই দেখো, তোমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা এবং শুভ্র দুজনেই তোমার ল্যাং মেরে বার কাউন্টারে বসে গল্প করছে। ওরা কি তোমার পাশে আর বসবে? নীলের এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সোহিনী। সে ভেবেছিল তার কথা শুনে নীল সুরসুর করে উঠে চলে যাবে, কিন্তু নীল উল্টে তাকেই এভাবে অপমান করল। আক্রোশে ঠিক পাল্টা অপমানটাই করতে চাইল সোহিনী। নিজের বাঁ হাতের আঙুল দিয়ে নিজের নাকটা চেপে ধরে বেশ চিৎকার করেই বলল, আসলে তোমার গায়ে ভীষণ দুর্গন্ধ নীল, আমার তাতে গা গুলিয়ে উঠছে। সোহিনীর কথা শুনে নীল যেন আকাশ থেকে পড়ল। ওকে অপদস্থ করার জন্য এ কেমন কথা বলল সোহিনী? সবার সামনে সোহিনী এভাবে ছোট করল নীলকে। এই শুনে নীলের ক্লাসমেটরা সবাই হো হো করে হাসতে শুরু করল। আরে বেচারাটাকে দিন মজুরি খাটতে হয়, দেখ না, জামা কাপড়ে ওর চেহারায় কোনো জৌলুস নেই। পরিশ্রমের কাজ করলে গায়ে তো ঘামের দুর্গন্ধ হবেই। সোহিনীর বেশ মজা লাগছিল। নিজের অপমানের আচ্ছা বদলা নিতে পেরেছে সে। নীলের বাকি বন্ধুরাও সোহিনীকেই সাপোর্ট করল। নীল স্তব্ধ হয়ে গিয়েছিল তার বন্ধুদের আচরণ দেখে। নীলের পোশাকে চাকচিক্যের অভাব, তাই তার বন্ধুরা তাকে এইভাবে তাচ্ছিল্য করছে, হেনস্থা করছে, এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। হঠাৎই একজন এসে নীলের হাতটা ধরল এবং ভিড়ের বাইরে টেনে নিয়ে গেল তাকে। নীল সেই মুহূর্তেই বুঝতে পারল এটা তার স্কুল ও কলেজ জীবনের সব থেকে কাছের বন্ধু মিহির। কারণ এই কাজটা মিহির আজীবনই করে এসেছে। হ্যাঁ রে, বিয়ে করেও তোর সোহিনীর জন্য প্রেম গেল না? ফালতু চারটে খিস্তি খাওয়ার জন্য কেন ওর পেছনে ঘুরঘুর করছিস? আর সেই মুহূর্তেই অট্ট হাসি হেসে মিহির এবং নীল একে অপরকে জড়িয়ে ধরল। নীল মনে মনে এইটুকু ভেবে স্বস্তি পেল যে বাকিরা পাল্টে গেলেও মিহির অন্তত আগের মতোই রয়েছে। ওদিকে পার্টি ক্রমেই রঙিন হয়ে উঠছিল। এরই মধ্যে শুভ্র উঠে গিয়ে সোহিনীর হাতটা ধরে বলল, সোহিনী, তুই আজ বাদে কাল স্টার হতে চলেছিস, তো আজ আমাদের জন্য একটা স্টার পারফরমেন্স হয়ে যাক। কলেজের ফ্রেশার্স বা সোশ্যালে তো হেব্বি নাচ করতিস, প্লিজ সোহিনী। সোহিনী লাজুকভাবে প্রথমে না না করলেও সবার উৎসাহ দেখে ও আর নিজেকে আটকাতে পারল না। স্টেজে ওঠার পর যেই না সোহিনী কোমর দোলালো, অমনি ছেলেদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। না চাইলেও বারবার সেদিকে চোখ চলে যাচ্ছিল নীলের। হায় ভাই নীল, তোকে আর কি দোষ দেব? এমন একটা সুন্দরী গার্লফ্রেন্ড যদি আমার থাকতো, জীবনটা সার্থক হয়ে যেত রে বেটা। শেষে কিনা তুইও। তারপর মিহির আর নীল দুজনেই হো হো করে হেসে উঠল। নীল আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই চমকে উঠল নীল। কার ফোন যা দেখে চমকালো নীল? সোহিনীর প্রতি কি নীল আবার আকৃষ্ট হচ্ছে? এবার কি কোনো ত্রিকোণ প্রেমের গল্প শুরু হতে চলেছে আদ্রিতা, নীল এবং সোহিনীর মধ্যে? তাহলে কি আদ্রিতার ফ্যামিলি গেট টুগেদারে কোনো বিশাল ঝড় অপেক্ষা করে রয়েছে? নীল দেখল ওর ফোনে আদ্রিতার নাম ভেসে উঠেছে। অসময়ে আদ্রিতার ফোন দেখে বুক কেঁপে উঠল নীলের। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে যাবে, কিন্তু তার আগেই বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে গেল নীল। যেমন মান্ধাতার আমলের ফোন, তেমনই প্যান প্যানে সলিল চৌধুরীর গানের রিংটোন। সত্যি বাবা, টাইম মেশিনে চেপে ভুল করে আমাদের সময় চলে এসেছিস রে নীল। আবারও হাসির রোল উঠল, আর এই হাসি ঠাট্টাতেই আদ্রিতার ফোনটা গেল কেটে। কিন্তু আশ্চর্য ব্যাপার, নীলের মাথা গরম হলো না। নিজের ফোনের স্ক্রিনটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকল সে। আদ্রিতা একটি মেসেজ পাঠিয়েছে, ফ্রি হয়ে কল করো। এভাবে আগে কখনো আদ্রিতা বলেনি নীলকে।
তাহলে কি আদ্রিতার মনে নীলের জন্য জায়গা তৈরি হচ্ছে? নীল আশা নিয়ে কলব্যাক করল, কিন্তু ওপাশ থেকে আদ্রিতার সেই চেনা ঝাঁঝালো আওয়াজই শুনতে পেল নীল। কোন রাজকার্য করছো যে ফোন তুলতে দেরি হলো? যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে? ভুলে যেও না, আজকে সন্ধ্যের ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে কিন্তু সভ্য হয়ে আসতে হবে। দয়া করে নিজের ওই হাড় হাবাতে লুকটা নিয়ে যেন উপস্থিত হয়েও না। তোমার জন্য আমি আর অন্যের কাছে হাসির খোরাক হতে রাজি নই, কথাটা যেন মাথায় থাকে। কোনো উত্তর না শুনেই ফোনটা কেটে দিল আদ্রিতা। অনেক আশা নিয়ে নীল ফোনটা করেছিল, কিন্তু ফলাফল একই পেল সে। ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার জন্য আদ্রিতাও ওর কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছিল। বাড়ি ফিরে বিকেলের পার্টির প্রস্তুতি নিতে হবে। সবে অফিস থেকে বের হতে যাবে এমন সময় একজন স্টাফ এসে বলল, ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? না ম্যাডাম, এনাকে আগে কখনো দেখিনি, তবে বলছেন আপনার সঙ্গে খুব আর্জেন্ট দরকার। আদ্রিতা খানিক অবাক হলো। ঠিক আছে, পাঠিয়ে দাও। ওদিকে রিইউনিয়ন পার্টিও শেষ হতে চলেছে। যাওয়ার আগে সবাই সবাইকে জড়িয়ে ধরে বলল, খুব শিগগিরই তারা আবারও একটা রিইউনিয়ন করবে। আবারও কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাই সবাইকে বিদায় জানাতে আরম্ভ করল। সোহিনী বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক বন্ধুরাই ওকে নিজের গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে লাগল, কিন্তু সোহিনী সকলকে হতাশ করে নিজের ইম্পোর্টেড গাড়িতে ধুলো উড়িয়ে চলে গেল। শুধু যাওয়ার আগে একবার নীলের দিকে তাকালো। কেন তাকালো তা নীলও বুঝতে পারল না। সোহিনী চলে যেতেই নীলের মনে পড়ল আদ্রিতার কথাগুলো। বিন্দুমাত্র সময় নষ্ট না করে মিহিরের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে দ্রুত বেরিয়ে পড়ল নীল। ওদিকে কিছুক্ষণ পরই একজন কালো স্যুট পরা ভদ্রলোক আদ্রিতার কেবিনে এলেন। চেহারা দেখে বলে দিতে হয় না যে বেশ সম্ভ্রান্ত বংশের মানুষ। তার হাতে একটা গিফট প্যাক। বলুন কি ব্যাপারে কথা বলতে চান। ভদ্রলোক খুব বিনীতভাবে সেই গিফট বক্সটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, এটা আমাদের বস আপনার জন্য পাঠিয়েছেন। আপনাদের বস? কে বলুন তো? আর এতে কি রয়েছে? বস বলেছেন এই বক্সটি খুলে দেখলেই আপনি ওনার পরিচয় বুঝতে পারবেন। আদ্রিতা সত্যি বুঝতে পারছিল না এমন একটা গিফট বক্স ওকে কে পাঠাতে পারে। নেওয়াটা আদৌ উচিত হবে কিনা তাও বুঝে উঠতে পারছিল না। একটু ইতস্তত করে অবশেষে বক্সটা হাতে নিল আদ্রিতা। ভদ্রলোক আদ্রিতাকে অভিবাদন করে চলে গেলেন, কিন্তু আদ্রিতার মনের ভিতর তখন হাজারো প্রশ্নের ঝড়। কে পাঠালো এই অদ্ভুত উপহার? কি আছে এতে? আদ্রিতার কথা রাখতে নীল শপিং মলে গেল ঠিকই, কিন্তু দামি দামি পাঞ্জাবিগুলোর মধ্যে কোনোটাই ওর তেমন পছন্দ হলো না। বেশ কিছুক্ষণ এইসব বাছাবাছি করার পর নীল রীতিমতো বিরক্ত হয়ে উঠল। অবশেষে সে ফোন করল তার পার্সোনাল সেক্রেটারিকে। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার শশাঙ্ক রায়চৌধুরী এরই মধ্যে কোম্পানির ভাবি সিইও নীল রায়চৌধুরীর জন্য একজন পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করেছেন। নীলের পার্সোনাল সেক্রেটারিটিও বেশ করিতকর্মা। খুব তাড়াতাড়ি সে নীলের জন্য একটা সুন্দর সিল্কের পাজামা পাঞ্জাবি বেছে ফেলল, যার রংটাও সুন্দর, আবার ফিটিংও সেরা। ট্রায়াল রুমে নিজেকে আয়নায় দেখে নীলের মনে হলো এটা আদ্রিতার নিশ্চয়ই পছন্দ হবে। জামা কাপড় কেনা হলে নীল রওনা হলো বাড়ির পথে। গিফট বক্সটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আদ্রিতা। একদিকে অদম্য কৌতূহল, অন্যদিকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল ওর। অবশেষে অস্বস্তিটাকে দমন করে আদ্রিতা গিফট বক্সটা খুলে ফেলল। আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে। পাশে দাঁড়ানো দুজন স্টাফ হারটা দেখে আর নিজেদের সংবরণ করতে পারল না। তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ মাই গড, এটা তো ড্রিম লাভার্স নেকলেস। ভারতবর্ষে মাত্র 10 জন মানুষের কাছে এই নেকলেস রয়েছে। সেই লিস্টে ম্যাডামের নামটাও জুড়ে গেল।
ম্যাডামের বয়ফ্রেন্ড কি দারুণ একটা উপহার দিয়েছেন। আদ্রিতা স্টাফ দুজনের দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। তারা তড়িঘড়ি সেখান থেকে দৌড়ে পালালো। কিন্তু আদ্রিতার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। তার ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন সে এমন একটা নেকলেস কিনবে। আজ সেই স্বপ্ন পূরণ হলো, কিন্তু তবুও আদ্রিতা স্বস্তি পাচ্ছে না। খুব ভালো করেই বুঝতে পারল যে এই নেকলেসটির প্রতিটি হীরেই আসল এবং ভীষণ রেয়ার, আর তাই কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব নয়। তার মানে কি বিজনই তাকে এই নেকলেসটা উপহার দিল? নীলের সাথে সকালের বাকবিতণ্ডায় বিজনের খুবই ইগো হার্ট হয়েছে, আর সেই কারণেই বিজন নিজের সর্বস্ব সঞ্চিত অর্থ খরচ করে এই ড্রিম লাভার নেকলেস কিনেছে তার জন্য। আদ্রিতার গাড়িটা হাইওয়ে ধরে দ্রুত ছুটেছে বাড়ির পথে। গাড়িতে বসে আদ্রিতা শুধুমাত্র বিজনের কথাই ভাবতে থাকল। বিজন তার সর্বস্ব বাজি রেখেছে আদ্রিতার ভালো লাগার ড্রিম লাভার নেকলেস কেনার জন্য। বিজনের জন্য তার মনে একটা হালকা ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ল। ডায়মন্ড নেকলেসে হাত বুলিয়ে আদ্রিতা ভাবল, আজকের বিকেলের গেট টুগেদারে সে এই হারটাই পরবে। এই হারটা পরেই সবার নজর কাড়বে ও। নীল যখন বাড়ি ফিরে নিজের ঘরে এলো, তার একটু আগেই আদ্রিতা ফিরেছে। ঘরে ঢোকার মুখেই আদ্রিতার দিকে নজর গেল নীলের। একটা সিঁদুর রঙা বালুচুরি শাড়িতে যেন অপরূপা লাগছে আদ্রিতাকে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিতা নিজের গলার হারে এক রাস মুগ্ধতা নিয়ে হাত বোলাচ্ছিল। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার প্রতিবিম্বের দিকে। আয়নাতে নীলের প্রতিচ্ছবি দেখে আদ্রিতার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। বেচারি আদ্রিতা জানেও না, যেই নীলের প্রতি এতখানি বিরক্তি তার, সেই নীলই তাকে তার পছন্দের ড্রিম লাভার নেকলেস উপহার দিয়েছে। আদ্রিতা তো ভাবছিল এই নেকলেস বিজনের উপহার। নীলকে দেখে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা। কিন্তু নীলের মনে কোনো দুঃখ নেই, কারণ এই প্রথম ও আদ্রিতাকে কিছু একটা উপহার দিয়েছে। সেই উপহার পেয়ে আজ আদ্রিতা ভীষণ খুশি, তাই নীলের মনও উৎফুল্ল। এই যে নবাব পুত্তুর, আমার মেয়ের পয়সা ধ্বংস করে পাঞ্জাবি কিনে আনলে, তাও ভালো। তবু যদি এই পোশাক পরলে তোমাকে মানুষ পদবাচ্য মনে হয়, এখন আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। 5 মিনিটের মধ্যে তৈরি হবে। তোমার জন্য সেন ম্যানসনে পৌঁছাতে যেন দেরি না হয়। নীল চিত্রার কথাগুলো কোনো মতে হজম করে তৈরি হয়ে বেরিয়ে এলো। আদ্রিতা নিজের লাস্ট মিনিট টাচ আপ করছিল। নীলের দিকে চোখ যেতেই এক মুহূর্ত থেমে গেল সে। নীলকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে পাজামা পাঞ্জাবিতে। কিন্তু তাও আদ্রিতা উদাসীনভাবে চোখ ঘুরিয়ে নিল। নীলই গাড়ি চালিয়ে আদ্রিতা এবং চিত্রাকে নিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। ততক্ষণে দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে সেখানে। মনে হচ্ছে যেন গাড়ির মেলা বসেছে। আদ্রিতা আর চিত্রা গাড়ি থেকে নেমে গটগট করে এগিয়ে গেল সেন ম্যানসনের প্রবেশদ্বারের দিকে। যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগল নীল। সেন ম্যানসনে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা, কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না। নীল যেন এক অবাঞ্ছিত অতিথি। অবশ্য নীল এতে অভ্যস্ত। সে চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে। দাঁড়াও, চমকে তাকালো নীল। কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল? সেন পরিবারের ফ্যামিলি গেট টুগেদারে কি কোনো অঘটন ঘটতে চলেছে? আজ রাতে কি কোনো নতুন টুইস্ট ঘটতে চলেছে আদ্রিতা এবং নীলের সম্পর্কে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।